Okay, sir, start now. সুপ্রিয় চিকিৎসক বৃন্দ, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। নিউরন মেডিকেল একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার অর্ণব, ফেজে রেসিডেন্ট হিসেবে আছি বিএসএমএম তে। ডেভিডসন রিভিউ ইন 22 ক্লাসেস এর ওরিয়েন্টেশন প্রোগ্রাম আজকে। তো ডেভিডসন একটি আমাদের পাঠ্যপুস্তক, যা এফসিপিএস থেকে শুরু করে এমডি, যে কোনো এন্ট্রান্স পরীক্ষা, এমনকি এমডি ফেজ বি, আবার এফসিপিএস পার্ট 2, সব ক্ষেত্রে আমাদের নিয়মিত পাঠ্যপুস্তক হচ্ছে ডেভিডসন। কিন্তু পার্ট 1 পরীক্ষায় চান্স পাওয়ার জন্য কতটুকু পড়তে হবে, সবকিছুই তো পড়তে হয় না। এই বিষয়গুলো নিয়েই আমাদের ডেভিডসন রিভিউ ইন 22 ক্লাসেস। তো আপনারা জানেন আমাদের সাথে 3 জন বিশেষজ্ঞ অতিথি আছেন। তো আমরা প্রথমেই চলে যাচ্ছি আমাদের স্পেশাল গেস্ট, যার সম্পর্কে কোনো কিছু বলাই বাহুল্য, আমাদের শ্রদ্ধেয় ডাক্তার এস এম শিহাবুদ্দিন ভাইয়া, এমবিবিএস, এফসিপিএস পার্ট 1 মেডিসিন, এমডি ফেজে নিউরোলজি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স। তো ভাইয়া, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ অর্ণব, আমি শুনতে পাচ্ছি। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া, আমরা শুনতে পাচ্ছি এবং আমরা স্লাইড দেখতে পাচ্ছি ভাইয়া। প্রিয় চিকিৎসক বৃন্দ, আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। নিউরন মেডিকেল একাডেমি আরো একটা অনন্য আয়োজন করতে যাচ্ছে আপনাদের জন্য। যারা জানুয়ারি 2022-এ যারা এফসিপিএস পার্ট 1 দিতে চান মেডিসিনে, তাদের জন্য মূলত আমাদের এই প্রোগ্রামটা। তো আমাদের এই প্রোগ্রামটা করার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে যে দেখা যায় যে প্রত্যেকবার পরীক্ষার আগে যারা নিউ এক্সামিনিং প্রথমবার যারা এফসিপিএস পার্ট 1 দিবেন, তারা অনেক সময় সিদ্ধান্ত নিতে পারেন না যে পার্ট 1 আসলে দিবেন কি দিবেন না। সামনে যেহেতু আবার রেসিডেন্সি আছে, যে পার্ট 1 আপনি দিবেন কি দিবেন না, আর পার্ট 1 দিলে আপনি কতটুকু পড়বেন, ঠিক কিভাবে আপনার পড়াশোনাটা আপনি স্টার্ট করবেন, এই একটা কনফিউশন কিন্তু আমাদের সবার ভিতরেই থাকে। তো মোটামুটি আজকে আমরা চেষ্টা করব যে আমাদের এফসিপিএস পার্ট 1 এর সিলেবাসটা কেমন, আমাদের পড়াশোনাটা কিভাবে স্টার্ট করা উচিত, আর আমাদের কোন জিনিসগুলোর প্রতি আসলে আমাদের বেশি ভ্যালু দেওয়া উচিত, সেটা আমরা আজকে খুব সংক্ষেপে একটু আলোচনা করব। আশা করি আপনারা সবাই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। এখন যে জিনিসটা আপনার মনে হতে পারে যে সামনে তো রেসিডেন্সি, আমি কি এখন এফসিপিএস পার্ট 1 পড়বো? যাদের এফসিপিএস পার্ট 1 এর প্রিপারেশন নিয়ে আছে, তারা অবশ্যই এফসিপিএস পার্ট 1 দিবেন, 1 নাম্বার। 2 নাম্বার, যারা এবার রেসিডেন্সি দিতে পারবেন না, অর্থাৎ যাদের এখনো 1 বছর কমপ্লিট হয় না, কারণ রেসিডেন্সি ইন্টার্নশিপের পরে 1 বছর কমপ্লিট হতে হয়, অথবা যারা সরকারি জবে ঢুকবেন তাদের 2 বছর কমপ্লিট হতে হয়, নাহলে রেসিডেন্সি দিতে পারবেন না, তারা এফসিপিএস পার্ট 1 দিতে পারবে। অথবা যারা রেসিডেন্সির প্রিপারেশন যাদের খুবই ভালো, যে রেসিডেন্সির প্রিপারেশন ভালো, আপনার সেই সঙ্গে ডেভিডসনটা মোটামুটি পড়া আছে, তাহলে আপনি জানুয়ারিতে রেসিডেন্সির পরে এফসিপিএস পার্ট 1 এ বসে যেতে পারেন। কারণ প্রশ্ন হচ্ছে, আমি রেসিডেন্সি চান্স পেয়ে যাব মোটামুটি এরকম নিশ্চিত, তাহলে আমার সেক্ষেত্রে এফসিপিএস পার্ট 1 কি দরকার আছে? আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে যে জিনিসটা এখনো আমাদের ভিতরে শঙ্কাটা থেকে যায়, সেটা হচ্ছে যে কোর্স আউট একটা ব্যাপার এখনো চালু আছে। সেহেতু এই শঙ্কাটা যাতে আপনার না থাকে, সেই শঙ্কাটা দূর করার জন্য আপনি এফসিপিএস পার্ট 1 দিতে পারেন। আর এফসিপিএস পার্ট 1 এখন যেটা হয়েছে, যারা বেসরকারি ক্যান্ডিডেট তারাও কিন্তু এফসিপিএস পার্ট 1 এ ঢুকলে আপনি কিন্তু একটা মাসিক ভাতা রেসিডেন্সির মতো পাবেন, অর্থাৎ এখন পুরোপুরি সেই অনাহারি সেই ট্রেনিং কিন্তু আপনাকে আর করতে হবে না। তো আমরা এখন মূল কথায় চলে আসি, যে আমাদের এফসিপিএস পার্ট 1 এর সিলেবাসটা আসলে কিভাবে সাজানো, কোন বই আমাদের পড়তে হবে এফসিপিএস পার্ট 1 এর জন্য, ঠিক আছে? আর 2021-এর যে পরীক্ষাটা সেপ্টেম্বরে হলো, এই পরীক্ষার কোশ্চেন গুলো যদি আমরা ওভারঅল অ্যানালাইসিস করি, তাহলে আমরা কি পাই যে আসলে এই কোশ্চেনে কি আমাদের চান্স পাওয়া পসিবল, বা এই কোশ্চেনে আমি ভালো করতে হলে আমাদের ঠিক কিভাবে পড়তে হবে, সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। আমরা প্রথমে একটু সিলেবাসটা দেখি, দেখলে আমাদের একটা ধারণা হবে যে আসলে কিভাবে আমাদের এফসিপিএস পার্ট 1 এর সিলেবাসটা সাজানো। এফসিপিএস পার্ট 1 এর যে সিলেবাসটা সাজানো হয়েছে, সেখানে পেপার 1, পেপার 2, পেপার 3 তিনটা পেপারে ভাগ করা হয়েছে। আমরা সবাই জানি প্রত্যেকটা পেপারে আপনার 50টা করে হচ্ছে কোশ্চেন থাকবে, ঠিক আছে? এখানে মার্কস হচ্ছে 100, মানে 300 মার্কের আপনার পরীক্ষা। এখানে আপনাকে 210 পেতে হবে। এই 210-এর ভিতরে আপনি কোনো একটা পেপারে 65 পেতে পারেন, কোনো একটা পেপারে 65,
তাহলে অন্য একটা পেপারে আপনাকে 75 পেয়ে এটা কভার করে দিতে হবে। তাহলে টোটাল পেতে হবে আপনাকে 210, তাহলে আপনি পাস। এখানে কোনো কম্পিটিশনের ব্যাপার না, কম্পিটিশনটা টোটালি আপনার নিজের সঙ্গে, যে আপনি 210 পাবেন কিনা বা পাওয়ার যোগ্য কিনা। তাহলে আমি একটা জিনিস সবসময় দেখানোর চেষ্টা করি যে স্টুডেন্টরা কিভাবে প্রায়োরিটি ঠিক করবে, যে ঠিক কিভাবে পড়াটা শুরু করবে, কোন চ্যাপ্টারটা বেশি ভালো করে পড়বে, কোনটা পরীক্ষার আগের রাত্রেও পড়ে যাবে, এটা আমি সবসময় বলার চেষ্টা করি। কেন? আপনি এমন একটা চ্যাপ্টার নিয়ে 2 দিন 3 দিন 4 দিন ধরে পড়ে আছেন যে চ্যাপ্টার থেকে একটা বা দুইটা কোশ্চেন আসে বা নাও আসতে পারে। তাহলে আপনার প্রথম সেট করতে হবে প্রায়োরিটি কাকে দিবেন, কোনটা আপনি বেশি ভালো করে পড়বেন, কোনটা সম্পর্কে 100% কনসেপশন ক্লিয়ার করবেন। তাহলেই কিন্তু এই যে পরীক্ষা কিন্তু সবাই পড়ে, কিন্তু যে ট্যাক্টফুল হয় চান্স পাওয়া কিন্তু তার জন্যই সহজ হয়। তাহলে পেপার দেখেন অনেকগুলো চ্যাপ্টারের নাম দেওয়া আছে, কিন্তু প্রথম দুইটা চ্যাপ্টার দেখেন নিউরোলজি এবং গ্যাস্ট্রো, এই দুইটা থেকে 15-30টা 50টার ভিতরে 30টা কোশ্চেন এখান থেকে, মানে এখানে 60 মার্ক। এরপরে হেমাটোলজি থেকে 8টা, জেনেটিক্স থেকে 5টা, জেনারেল অ্যাসপেক্টস অফ মেডিসিন থেকে 5টা, অনকোলজি, এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস এগুলো থেকে একটা বা দুইটা কোশ্চেন আসে, নাও আসতে পারে। তাহলে আপনি কি পড়বেন? পেপার ওয়ানে যদি আর কিছু না পড়েন, দুইটা চ্যাপ্টার অথবা 3টা চ্যাপ্টার ইনক্লুড করলে আপনার কিন্তু পাস মার্ক চলে আসবে, যদি এইগুলো 100% অ্যান্সার করতে পারেন। তাহলে আমরা সবই পড়বো, কিন্তু আমাদের প্রায়োরিটি থাকবে সব থেকে বেশি কোশ্চেন আসে যে চ্যাপ্টার থেকে, আমার সেই চ্যাপ্টারের কোনো কোশ্চেন যাতে মিস না যায়, সেই চ্যাপ্টার সম্পর্কে আমার জন্য কনসেপশন ক্লিয়ার থাকে। 1 নম্বর। এখন আসেন পেপার 2 তে চলে যাই আমরা। পেপার 2 তে দেখেন সেম, পেপার 2 তেও আমার দুইটা চ্যাপ্টার সব থেকে ইম্পর্টেন্ট, যেখান থেকে সব থেকে বেশি কোশ্চেন আসবে। 1 নম্বর হচ্ছে কার্ডিওলজি, এখান থেকে 15টা, এন্ডোক্রাইন মেটাবলিক মেডিসিন থেকে 15টা, আর সাইকিয়াট্রি থেকে এখানে কোশ্চেন আসে। এখানে লেখা একটু ভুল হয়েছে, 5টার মতো কোশ্চেন আসে। স্ট্যাটিস্টিক্স থেকে আসে 5টা, ডার্মাটোলজি থেকে আসে 4টা, টক্সিকোলজি, ক্লিনিক্যাল নিউট্রিশন এখান থেকে 3টা থেকে 5টা। এই হচ্ছে টোটাল 50টা কোশ্চেন। তাহলে এখানেও আমরা দেখছি আমাদের দুইটা চ্যাপ্টার হচ্ছে মেইন টার্গেট, একটা হচ্ছে কার্ডিওলজি, একটা হচ্ছে এন্ডোক্রাইনোলজি। এখন আমরা পেপার 3 তে চলে যাই। পেপার 3 তেও দেখেন সব থেকে ইম্পর্টেন্ট টপিকস বা চ্যাপ্টার হচ্ছে আপনার ইনফেকশাস ডিজিজ, তার মানে এই সম্পর্কে আপনার সব পড়তে হবে, সব জানতে হবে। এরপর রেসপিরেটরি মেডিসিন থেকে আসে 10টার মতো কোশ্চেন, নেফ্রোলজি, রেমাটোলজি থেকে 8টা, ইমিউনোলজি থেকে 5টা, অ্যাসিড বেস ব্যালেন্স, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, জেনেটিক মেডিসিন এখান থেকে 3টা থেকে 4টা কোশ্চেন। তাহলে আমরা যদি 3টা পেপারে দেখি তাহলে দেখবো যে 3টা পেপারে টোটাল 10টা চ্যাপ্টার, টোটাল 10টা চ্যাপ্টার, 6টা চ্যাপ্টার থেকে সব থেকে বেশি কোশ্চেন আসে, মানে 30টা করে। আর টোটাল 10টা চ্যাপ্টার হিসাব করলে আমাদের যে 150 কোশ্চেন, সেই 150 কোশ্চেনের ভিতরে 130 থেকে 35টা কোশ্চেন আসে এই মাত্র 10টা চ্যাপ্টার থেকে। তাহলে এখন আপনি প্রায়োরিটি সেট করেন যে প্রথমে কি আপনি ওই জেনেটিক মেডিসিন দিয়ে পড়া শুরু করবেন না জেনারেল অ্যাসপেক্টস অফ মেডিসিন দিয়ে পড়া শুরু করবেন। ডিভিশনটা যখন আমরা প্রথম খুলি তখন আমরা শুরু করি জেনারেল অ্যাসপেক্টস অফ মেডিসিন দিয়ে, পড়ার আগ্রহটা হারিয়ে ফেলি আমরা। ঠিক আছে? তাহলে আমাদের এই আগ্রহ ধরে রাখার জন্য যে জিনিসটা আমি ইন্টারেস্টেড, যে জিনিসের প্রতি আমি ইন্টারেস্ট ফিল করি, যে জিনিসটা আমার পরীক্ষার জন্য সব থেকে ইম্পর্টেন্ট, আমি সেটা দিয়ে শুরু করব। এবং প্রথম পড়বো আমরা এই 6টা চ্যাপ্টার, সব থেকে ইম্পর্টেন্ট 6টা চ্যাপ্টার। এরপর আমরা টোটাল 10টা যে ক্লিনিক্যাল চ্যাপ্টার থেকে সব থেকে বেশি কোশ্চেন আসে সেগুলো পড়বো, সবই পড়বো, কিন্তু এগুলো হচ্ছে আমাদের ফার্স্ট প্রায়োরিটি। ওকে, এই হচ্ছে অ্যাজ এ হোল আমাদের সিলেবাস। এখন আমাদের মূলত আমাদের দেশে যে এফসিএস পার্ট 1 পরীক্ষা হয়, সেই এফসিএস পার্ট 1 পরীক্ষায় কিন্তু মেন কোশ্চেনটা হয় আমাদের যে বই, সেটা হচ্ছে ডেভিডসন বেস্ট। এখন আপনাকে পার্ট 1 পরীক্ষা দিতে হলে ডেভিডসন পড়তেই হবে। এবারের কোশ্চেন যদি আপনি দেখেন বা সিনিয়রদের কাছে যদি শুনে থাকেন, দেখবেন যে এখানে ফিজিওলজির বেশ কিছু কোশ্চেন আসছে। এই ফিজিওলজির যে কোশ্চেন গুলো আসে এগুলো মেইনলি ডেভিডসনে দেখবেন প্রত্যেকটা চ্যাপ্টার শুরু করার আগে কিছু ফিজিওলজি থাকে, অ্যানাটমি থাকে। দেখবেন ম্যাক্সিমাম ফিজিওলজি কোশ্চেন ওই ডেভিডসন থেকে, যেটা ডেভিডসনের ফিজিওলজি আছে। তাহলে যে 6টা চ্যাপ্টারে সবথেকে বেশি কোশ্চেন আসে, এই 6টা চ্যাপ্টারের ফিজিওলজি আমরা ডেভিডসন থেকে তো পড়বোই, পাশাপাশি এটলিস্ট এই 6টা চ্যাপ্টার, ইনফেকশাস ডিজিজের তো ফিজিওলজি আলাদা পড়া লাগে না, তাহলে আমার 5টা চ্যাপ্টার মূলত পড়তে হয়, কার্ডিওলজি, নিউরোলজি, রেসপিরেটরি মেডিসিন, তারপর হচ্ছে এন্ডোক্রাইনোলজি, আর আরেকটা বাদ গেল কোনটা, আরেকটা হচ্ছে গ্যাস্ট্রোএন্টারোলজি। এইগুলোর হচ্ছে আপনার ফিজিওলজি একটু আপনি যে গাইডটা আগেই পড়েছেন সেই গাইডটা থেকে একবার একটু ঝালাই করে নেন, দেখবেন এই ফিজিওলজি রিলেটেড কোশ্চেন আসলে আপনার সমস্যা হবে। এখন পার্ট 1 পরীক্ষা কারা দিতে পারে? পার্ট 1 পরীক্ষা কিন্তু যে কেউ দিতে পারে, এটা হচ্ছে সবথেকে বড় সুবিধা যে আপনি ইন্টার্নশিপ কমপ্লিট করলেন, রেজিস্ট্রেশন পেয়ে গেলেন, আপনি এখন পার্ট 1 দিতে পারবেন, কিন্তু রেসিডেন্সির জন্য 1 বছর ওয়েট করতে হবে। তাহলে রেসিডেন্সির জন্য 1 বছর ওয়েট না করে আপনি পার্ট 1 এ অ্যাপিয়ার করেন। কারণ কি?
রেসিডেন্সিতে যে 50 থেকে 60টা কোশ্চেন আপনার ক্লিনিক্যাল কোশ্চেন আসে সেটা কোত্থেকে আসবে? আপনি যদি এমডি ফ্যাকাল্টি হন তাহলে আপনার ডেভিডসন থেকে আসবে। তাহলে যার পার্ট অন করা থাকে সে কিন্তু রেসিডেন্সিতে অন্যদের থেকে এগিয়ে থাকলো, কেন? তার ডেভিডসন পড়া আছে। ওকে, আমরা জানি এখানে ট্রেনিং নিয়ে আমি কথা বলতে চাই না, এখানে ট্রেনিং কতদূর হয়, পরীক্ষাটা কিভাবে হয়, এখানে পরীক্ষার এই জিনিসটা একটু জানা জরুরি। তাহলে আমাদের প্রিপারেশন কিভাবে নিব, সেই প্রিপারেশনটা নেওয়ার জন্য আমাদের একটা কনসেপ্ট তৈরি হবে যে না আমি এইভাবে আগাইলে পরীক্ষা ভালো করতে পারবো। এখানে কিন্তু পরীক্ষা হলে আপনার টাইম 1 ঘন্টা 40 মিনিট, কোশ্চেন তো 50টা, আগেই বলেছি আমরা। এইখানে কিন্তু রেসিডেন্সির মতো ওই যে টাইমের সঙ্গে দৌড়াদৌড়ি পাল্লাপাল্লি নাই। রেসিডেন্সিতে প্রত্যেকটা স্টেমের জন্য মাত্র 0.08 সেকেন্ড, 0.8 সেকেন্ড। এই 0.8 সেকেন্ডে একটা স্টেম চিন্তা করে অ্যান্সার দেওয়া কিন্তু খুবই কঠিন। সেটা কিন্তু এফসিপিএসে নাই। এফসিপিএসে আপনি চিন্তা করার সময় পাবেন, 1 ঘন্টা 40 মিনিট সময় পাবেন। এখানে কোনো নেগেটিভ মার্কস নাই। 3টা পেপার, প্রত্যেক পেপারে 50টা কোশ্চেন, তার ভিতরে 25টা এমসিকিউ এখন পর্যন্ত যে সিলেবাস আছে, আর 25টা হচ্ছে এসবিএ বা সিঙ্গেল বেস্ট অ্যান্সার। ঠিক আছে, এখন এই যে এমসিকিউ কোশ্চেন কি হয়, এমসিকিউ কোশ্চেন সাধারণত বক্স থেকে ফিগার থেকে করা হয় এবং দেখা যায় আমরা যে 3টার অ্যান্সার জানি বাকি 2টা জানি না, অনুমান করে দিয়ে দিলে খেটে যায়। কিন্তু যেটা আপনার খাটবে না অনুমানটা, সেটা হচ্ছে সিঙ্গেল বেস্ট অ্যান্সার। এই সিঙ্গেল বেস্ট অ্যান্সারে যে ভালো করে সে এফসিপিএস পার্টন পাস করে, যে ভালো করে না সে পার্টন খারাপ করে। তাহলে সিঙ্গেল বেস্ট অ্যান্সারে ভালো করার উপায় কি? এই সিঙ্গেল বেস্ট অ্যান্সার ভালো করতে হলে আপনাকে ওই যে ক্লিনিক্যাল চ্যাপ্টার গুলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট, সেই ক্লিনিক্যাল চ্যাপ্টার, প্রত্যেকটা ক্লিনিক্যাল চ্যাপ্টারে যদি আমরা হাতে কলমে গুনে গুনে বের করি, প্রত্যেকটা ক্লিনিক্যাল চ্যাপ্টারে আপনার 10টা ডিজিজ সবথেকে ইম্পর্টেন্ট, 10 থেকে 15টা, এর বেশি হবে না। আমি ধরে নিলাম 10টা, তা আমার ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল চ্যাপ্টার 10টা, তাহলে আমার 10 কে 100টা ডিজিজ আমার ইম্পর্টেন্ট। তাহলে এই 100টা ডিজিজ সম্পর্কে আমি ডিটেলস জানবো। কি জানবো? এই ডিজিজ কোন বয়সে বেশি হয়, কাদের বেশি হয়, মেল না ফিমেল, এখানে ঠিক প্যাথোফিজিওলজিটা কি হয়, অর্থাৎ কোন জায়গায় লেশন হয়, মাথায় হয় না হাতে হয় না পায়ে হয়, হলে কোন নিউরন বা কোন অর্গান বেশি এফেক্টেড হয়। এখানে সিঙ্গেল বেস্ট ইনভেস্টিগেশন কি, যদি একটা বলে কি ইনভেস্টিগেশন করব। এখানে সিঙ্গেল বেস্ট ড্রাগ কোনটা, যদি একটা ড্রাগ দিতে বলে তাহলে কি দিব। এখানে সব থেকে কমন কমপ্লিকেশন কি হয়, এখানে এই পেশেন্টের মোড অফ ডেথ কি বা এর প্রগনোসিস কি। এভাবে যদি আপনি এই 10কে 100টা ডিজ পড়ে ফেলতে পারেন, তাহলে এই 25টা এসবি এর ভিতরে আপনি 20 থেকে 22টা এসবি সলভ করতে পারবেন, অ্যান্সার দিতে পারবেন। ঠিক আছে, তাহলে এই যে 10টা ডিজিজ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে সিলেক্ট করবেন, সেই সিলেকশনটা করাটা আপনাদের জন্য, যারা বিশেষ করে ফার্স্ট টাইমে তাদের জন্য কঠিন, যারা আগে পরীক্ষা দিয়েছেন তারা নিজেরাই বের করে ফেলতে পারবে। তাহলে আপনার কাজ কি, আপনার সেই ডিজিজ গুলো সিলেক্ট করে প্রত্যেকটা ডিজিজ সম্পর্কে যে প্যাটার্ন আমি বললাম, অর্থাৎ এটা কোন বয়সে বেশি হয়, কাদের বেশি হয়, এর প্যাথোফিজিওলজি কি, এর ক্লিনিক্যাল ফেজ, সবথেকে কমন ক্লিনিক্যাল প্রেজেন্টেশন কি হয়, সিঙ্গেল বেস্ট ইনভেস্টিগেশন কি, সিঙ্গেল বেস্ট ট্রিটমেন্ট কি, এটা সবথেকে কমন কমপ্লিকেশন কি, মুড অফ ডেথ অথবা প্রগনোসিস কি। এইভাবে যদি আপনি এই 100টা ডিজিজ পড়ে ফেলতে পারেন, আপনি কিন্তু কোনো এসবিএ তে আটকাবেন না। ওকে, আর এসবিএ এর সবথেকে বড় কথা হচ্ছে, এসবিএ হোক এমসি হোক, সেটা হচ্ছে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আপনি অনেক কিছু পড়বেন, ডেভিডসন একদম পড়ে যাত্রা করে ফেলছেন, কিন্তু আপনি কখনোই পরীক্ষা দেন নাই, প্রথমবার এক্সেস পাঠানো যায় বসছেন পরীক্ষা দিতে, আপনার কি হবে জানেন? অনেক কিছু কনফিউজড হয়ে যাবে। পরীক্ষা দিলেই অনেক কিছু যখন কনফিউজড হবেন, এই প্র্যাকটিসটা যখন আগে থেকে করবেন, তখন এরপর যখন আপনি আবার ওই চ্যাপ্টারটা বা টপিকসটা পড়বেন, তখন দেখবেন যে ওইখানে আপনি আর আটকাচ্ছেন না। তো পরীক্ষা হলে আমাদের এরকম একটা ইয়া থাকে, এখানে সেট কোড পূরণ করতে হয়, পেপার পূরণ করতে হয়, এগুলো আমরা পরে আবার দেখাবো। এগুলো এখন আসলে দেখানোর বিষয় না, পরে আমরা এগুলো আরো ডিটেলস বলবো। এখন এফসিপিএস পার্ট 1 এ আমরা মূলত আমাদের মূল ফলো করার জিনিসটাই হচ্ছে যে আমরা ডেভিডসন ফলো করব। এই ডেভিডসনে আমরা 3টা পেপার আমরা চেষ্টা করব, আমাদের যে ব্যাচটা শুরু হচ্ছে ডেভিডসন রিভিউ ব্যাচ, এই ডেভিডসন রিভিউ ব্যাচে আমাদের মূল টার্গেটটা থাকবে এরকম যে আপনাদের সবথেকে ইম্পর্টেন্ট ক্লিনিক্যাল চ্যাপ্টারে সবথেকে ইম্পর্টেন্ট ডিজিজ গুলো সর্ট আউট করা, সেগুলো সম্পর্কে এসবিএ প্রিপারেশন নিতে সাহায্য করা। এখন এই এসবিএ প্রিপারেশন নেওয়ার জন্য বা ডেভিডসন পড়ার জন্য আমাদের যে টার্গেটটা, সেটা হচ্ছে যেহেতু এখন অনলাইনে ক্লাস হচ্ছে, তো অনলাইন ক্লাসে কিন্তু আসলে দীর্ঘ সময় আপনার মনোযোগ দেওয়াটা কঠিন। তো আমরা যেটা টার্গেট যে আমরা যেটা করব আপনাদের জন্য, সেটা হচ্ছে আমরা একদিন আগে অথবা যেদিন ক্লাস হবে সেই দিনই আমরা যেটুকু আপনার বই দেখাতে হবে আমরা সেটুকু আপনার পিডিএফ আকারে আপলোড দিব। আর যেটা আপনার কনসেপ্ট দরকার, যেটা আপনার বোঝার দরকার, যেখান থেকে এসবিএ আসতে পারে, সেইটা আপনার অনলাইন ক্লাসে কনসেপশন ক্লিয়ার করানোর জন্য যতটুকু দরকার ততটুকু আমরা করব। এবং সেই সঙ্গে কোন ডিজিজ গুলো থেকে বা কোন টপিকস থেকে আপনার এসবিএ আসতে পারে সেগুলো অবশ্যই আপনাদের বলে দেওয়া হবে।
পাশাপাশি যখন আমাদের ক্লাসগুলো শেষ হবে, ক্লাসগুলো শেষ হওয়ার পরে আপনাদের শুধুমাত্র এসবিএস সলভ করার জন্য, এসবিএস এর জন্য আমাদের 3টা ক্লাস হবে, পেপার 1, পেপার 2, পেপার 3। এবং প্রত্যেকটা ক্লাস হওয়ার পরে পরবর্তী ক্লাস হওয়ার আগের দিন কিন্তু আপনাদের এক্সাম দিতে হবে। অর্থাৎ এখানে আপনারা 10টা বা 15টা এমসিকিউ রাখবো আর 10 থেকে 15টা এসবিএ রাখবো। এই প্র্যাকটিসটা যদি আপনি রেগুলারলি করতে পারেন, যে একটা চ্যাপ্টার পড়লেন, তারপর পরবর্তী ক্লাস করার আগে ওই চ্যাপ্টারের উপর আপনি এক্সাম দিলেন, তাহলে দেখবেন যে অনেক কিছুতে আপনি আটকে যাচ্ছে। এই আটকে যাওয়া জিনিসটা যখন পুনরায় আবার রিচেক করবেন, পুনরায় যখন আবার বই থেকে পড়বেন, দেখবেন আপনি আর আটকাচ্ছেন না, পরবর্তীতে এই কনফিউশনটা আপনার থাকছে না। তো আমাদের এটাই টার্গেট যে আপনাকে বেস্ট ওয়েতে প্রিপেয়ার করা, যাতে আপনি পরীক্ষায় অন্তত যেগুলো আপনার জানা জিনিস সেগুলো যেন আপনি কনফিউজ না হন। ঠিক আছে, এখানে আমরা এক্সাম্পল দেওয়া হচ্ছে, এটা কিন্তু বিসিপিএস এর ওয়েবসাইট থেকে নিয়ে এক্সাম্পল, যে কিভাবে এমসিকিউ কিভাবে এসবি আসে। এই এমসিকিউ অ্যান্সার করা সহজ। এসবিএ তে কি হয়, এসবিএ তে যেহেতু একটাই অ্যান্সার, এখানে 2টা বা 3টা কনফিউজিং স্টেম থাকে, যে একটার সঙ্গে আরেকটা কনফিউজড হয়ে যেতে পারে। ঠিক আছে, তো এই যে কনফিউজিং স্টেম, এই কনফিউজিং স্টেমে আপনার টার্গেটটা কি থাকবে, অর্থাৎ কিভাবে আপনি সর্ট আউট করবেন যে এর ভিতরে কোনটা বেস্ট অ্যান্সার। ঠিক আছে, সেটাই শেখানো আমাদের দায়িত্ব। আমরা সেটাই চেষ্টা করব যে আপনি যাতে কনফিউজ না হন, পরীক্ষা হলে আপনার অ্যান্সারটা যেন পারফেক্ট হয়। ঠিক আছে, তো আমরা আশা করব আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত হবেন তারা একটা সুন্দর একটা গাইডলাইন পাবেন। সেই সঙ্গে সব থেকে বড় কথা হচ্ছে যে পরীক্ষা হোক বা যে কোনো কিছুই হোক, মূল মোটিভেটর হচ্ছে আপনি নিজে। আপনি যতক্ষণ নিজেকে মোটিভেট করতে না পারবেন, অর্থাৎ আপনি যতক্ষণ নিজে নিজেকে বোঝাইতে না পারবেন, যতক্ষণ নিজে এটা কনফিডেন্ট না হইতে পারবেন যে না আমি এবার পরীক্ষা দিব এবং এই পরীক্ষাতে আমি চেষ্টা করব আমার বেস্ট পসিবল যে ইফোর্টটা দেওয়া দরকার সেটা আমি দেব, দেখবেন আপনি পারবেন। ঠিক আছে, তো যে জিনিসটা আমাদের সব থেকে পজিটিভ ইনফ্লুয়েন্স, সেটা হচ্ছে পজিটিভ অ্যাটিটিউড। আপনি যদি একটা পজিটিভ ধারণা করেন যে না আমার পক্ষে সম্ভব, এই একটা পজিটিভ ধারণা কিন্তু আপনার অনেক কিছু চেঞ্জ করে দেবে। আমরা সবাই জানি যে একটা পজিটিভ ধারণা কিভাবে আমাদের ব্রেনের নিউরোট্রান্সমিটারকে চেঞ্জ করে, একটা নেগেটিভ ধারণা কিভাবে আমাদের ব্রেনের নিউরোট্রান্সমিটারকে চেঞ্জ করে। একটা পজিটিভ ধারণা আপনার শরীরে সেরোটোনিনের পরিমাণ বাড়িয়ে দেয়, ডোপামিনের পরিমাণ বাড়িয়ে দেয়। এই সেরোটোনিন আপনাকে সাহস যোগায়, এই সেরোটোনিন আপনার মেমোরি সেল বাড়ায়, এই সেরোটোনিন আপনাকে মেমোরাইজ করতে, ভালো থাকতে সাহায্য করে। তো আপনি পজিটিভ ধারণা করেন যে আপনি চাইলে আপনি পারবেন, এই ধারণাটা যদি রাখতে পারেন এবং চেষ্টাটা যদি করতে পারেন, আর আমাদের গাইডলাইন অনুযায়ী যদি আপনি আগাতে পারেন, ইনশাল্লাহ আপনি এফসিএস পার্ট 1 সফল হবে। আপনাদের সবার জন্য শুভকামনা। আমি এতটুকু বলেই শেষ করছি। আমাদের পরে আরো অনেকজন মেন্টর আছে, কয়েকজন এলিট মেন্টর আছে যারা অনেক কিছু আপনাদের বলবে, তাদের কাছ থেকে আপনাদের অনেক কিছু শেখার আছে, জানার আছে, আমরা তাদের কাছ থেকে আরো শুনবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ভাইয়াকে। তো ভাইয়ার সম্বন্ধে যদি কিছু কথা বলতে হয়, যে ভাইয়া এমন একজন মানুষ যার কাছ থেকে আসলে শেখার শেষ নেই। তিনি যেখানে শেষ করলেন তারই রেশ ধরে বলতে চাই এই যে পজিটিভ অ্যাটিটিউড। তো ভাইয়াকে দেখে সবসময় আমি ব্যক্তিগতভাবে অনুপ্রাণিত হই কিভাবে পজিটিভ অ্যাটিটিউড রাখা যায়। তো অসংখ্য ধন্যবাদ ভাইয়াকে। এবং তার থেকে বড় কথা যে ভাইয়া একটু আগেই বাসায় পৌঁছেছেন এবং ব্যস্ততার মধ্যে সময় দিয়েছেন এবং তিনি কিছুটা অসুস্থ। তো এত কিছুর মধ্যে ভাইয়া যে আমাদের সকলের সাথে তার এক্সপিরিয়েন্স শেয়ার করলেন এবং গুরুত্বপূর্ণ উপদেশ দিলেন, এজন্য নিউরন মেডিকেল একাডেমির পক্ষ থেকে ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো এরপর চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্পিকারের কাছে, যার কথা কি বলি, নিউরন মেডিকেল একাডেমির হার্টথ্রব, জনপ্রিয় মেন্টর ডাক্তার মিনহাজউদ্দিন ভাইয়া এফসিপিএস পার্ট 1 ইন্টারনাল মেডিসিন, এমডি ফেজ এর রেসিডেন্ট হিসেবে আছেন ডিএমসি তে, এন্ডোক্রাইনোলজি এন্ড মেটাবলিজম। তো ভাইয়া কি শুনতে পাচ্ছেন? আমরা সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছি মিনাজ ভাই আপনার জন্য। হ্যাঁ অর্ণব, আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, আপনাকে শুনতে পাচ্ছি ভাইয়া, আপনি শুরু করুন, আমরা সকলে অপেক্ষা করছি। আচ্ছা, আসসালামু আলাইকুম। নিউরন মেডিকেল একাডেমির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমি ডাক্তার মিনহাজ বলতেছি। আমার পরিচয় অলরেডি আপনাদেরকে ডাক্তার অর্ণব বলে দিয়েছে। অত্যন্ত মেধাবী একজন মেন্টর এবং আমাদের নিউরন মেডিকেল একাডেমির সে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সদস্য, আমাদের নিউরনের প্রাণ। তো আজকে আমাদের যেই বিষয়টা, আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব, যে আমাদের ডেভিডসন রিভিউ ব্যাচ, এবং এই ব্যাচটা মূলত আমাদের এফসিপিএস পার্ট 1 প্রিপারেশনের জন্য।
সেইভাবে ডেডিকেটেড একটা ব্যাচ। তো এই ব্যাচ সম্পর্কে ডিটেলস কিন্তু আমাদের শ্রদ্ধেয় শিয়াবুদ্দিন ভাইয়া আপনাদেরকে অলরেডি বলে গেছে যে কিভাবে এফসিপিএস পার্ট 1 এর জন্য প্রিপারেশন নিতে হয়, এফসিপিএস পার্ট 1 এর সিলেবাস, এফসিপিএস পার্ট 1 পাস করার জন্য আপনাকে কি কি পড়তে হবে এবং কোন সাবজেক্টে কত মার্কস পেতে হবে, এবং এফসিপিএস পার্ট 1 পাশের সুবিধা বা সেটা আমাদের রেসিডেন্সি এবং অন্যান্য পরীক্ষা কিভাবে হেল্প করতে পারে, সেই জিনিসগুলো সম্পর্কে ভাইয়া অনেক আগেই বলে গেছেন। তো সেই জিনিসগুলো নিয়ে আমি বলতে চাই না। আমি ফার্স্টে আপনাদেরকে একটা কথা প্রথমে বলতে চাই, যেটা প্রথমে ডক্টর অর্ণব বক্সী বলেছে যে এফসিপি ডেভিডসন হলো এমন একটা বই, এই বইটা থেকে আপনি যদি খেয়াল করে দেখেন, আমি যখন ডিপ্লোমা পরীক্ষা দিয়েছি আমার ডেভিডসন পড়তে হয়েছে, আমি রেসিডেন্সি পরীক্ষা দিয়েছি আমার ডেভিডসন পড়তে হয়েছে, আমি এফসিপিএস পার্ট 1 পরীক্ষা দিয়েছি আমার ডেভিডসন পড়তে হয়েছে, আমি রেসিডেন্সি ফেজে রেসিডেন্সি পড়তেছি, সেটার জন্য আমার ডেভিডসন এখন পড়তে হচ্ছে। তার মানে হলো ডেভিডসন হলো এমন একটা বই, এই বইটা হলো আপনাদেরকে সারা জীবনই পড়তে হবে। এমনকি যেসব ভাইয়ারা এফসিপিএস পার্ট 2 পরীক্ষা দিবেন ওনারাও কিন্তু এখন ডেভিডসন পড়ছেন। তো সেক্ষেত্রে আমরা যদি খেয়াল করে দেখি, ডেভিডসন বইটা আসলে পড়ার কোনো শেষ নেই। আপনি দেখবেন এক সময় যে প্রতিটা লাইন থেকে অনেক কিছু শিখার আছে। তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে যে এফসিপিএস পার্ট 1 পরীক্ষার জন্য ঠিক কতটুকু পড়তে হবে এই জিনিসটা আমাদেরকে জানতে হবে, এবং এটার জন্যই আমরা নিউরন আপনাদের সাথে আছি। আমরা যেটা করব, যে কোনো চ্যাপ্টার পড়ানোর আগে সেই চ্যাপ্টারের যেই ইম্পর্টেন্ট জিনিসগুলো থেকে কোয়েশ্চেন আসে, যেগুলো আপনাদেরকে পড়তে হবে, সেগুলো আমরা আগে থেকে মার্কিং করে দিব, যেটা ভাইয়া বলে গেছে। এবং পরদিন সেই চ্যাপ্টারের যে ক্লাস হবে সেই ক্লাসের মধ্যে আপনাদেরকে ইন ডিটেইল যেই জায়গাগুলো থেকে কোয়েশ্চেন আসে সবকিছু ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে। আমার কথা হলো যে আমি পড়লাম যে এই ডিজিজের ইনভেস্টিগেশন অফ চয়েস অফ হলো এইটা, ঠিক আছে, বা এই ডিজিজের মেইন রিস্ক ফ্যাক্টর এইটা, এই ডিজিজ হলে প্রগনোসিস এমন, হ্যাঁ, এই ডিজিজ মেল প্রিডমিনেন্স ফিমেল প্রিডমিনেন্স, কিন্তু আমাকে জানতে হবে, আমরা এখানে নিউরন যেটা করব, আমরা আপনাকে বুঝিয়ে দিব যে কেন এটা ইনভেস্টিগেশন অফ চয়েস হলো, কেন এটা এটার মেইন রিস্ক ফ্যাক্টর এইটা হলো, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনার যেটা হবে যে আপনার কাছে কিন্তু আপনার যে প্রিপারেশন নেওয়াটা সেটা আরো অনেক ইজি হয়ে যাবে, এবং আপনি যখন একটা জিনিস বুঝে পড়বেন তখন আপনার মধ্যে কিন্তু সেই জিনিসটা অ্যান্সার করার ক্ষেত্রে যে কনফিডেন্স সেটা আরো অনেক বেশি বেড়ে যাবে, এবং সেটা আপনার আরো অনেক বেশি মনে থাকবে। এখন আমরা যদি আরেকটা জিনিস খেয়াল করে দেখি, যে নিউরন মেডিকেল একাডেমির আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো যে এখানে কিন্তু আপনি সবগুলো পরীক্ষা আমাদের ওয়েবসাইটেই দিবেন, এবং এখানে কিন্তু আমরা মেরিট লিস্ট দিব, যার মাধ্যমে কিন্তু আপনি নিজের পজিশন এবং আপনার সাথে যে আপনার প্রতিদ্বন্দ্বী বা আপনার এফসিপিএস পরীক্ষা যদিও কোনো প্রতিদ্বন্দ্বী নেই, বা আপনার সাথে যারা পরীক্ষা দিচ্ছে সবার কিন্তু অবস্থান সম্পর্কে আপনি একটা ভালো ধারণা পাবেন, এবং আপনার কোন সাবজেক্টে উইকনেস আছে সেটা সম্পর্কে কিন্তু আপনি একটা কমপ্লিট আইডিয়া পাবেন। আরেকটা যেটা হলো নিউরনের সবচেয়ে বড় সুবিধা, আপনি যদি কোনো টপিকস না বুঝেন কোনো চ্যাপ্টারের, তাহলে সেই চ্যাপ্টার যেই স্যার ক্লাস নিয়েছেন বা যেই মেন্টর ক্লাস নিয়েছেন তার কাছ থেকে কিন্তু আপনি খুব ইজিলি সেই চ্যাপ্টারটা বুঝে নিতে পারবেন। এবং নিউরন মেডিকেল একাডেমি আপনাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা প্রোভাইড করবে, বা যেটা আমরা যেটা চেষ্টা করি যে ডেভিডসনটাকে কনসাইজ করে দাও। আমাদের নিউরন মেডিকেল একাডেমির স্লোগান হচ্ছে কনসেপশন বেসড লার্নিং, কনসাইজ লার্নিং। যে কারণে দেখবেন এবারের এফসিপিএস পরীক্ষায় আমাদের নিউরন মেডিকেল একাডেমির মেডিসিন থেকে শতকরা প্রায় 45% বেশি স্টুডেন্ট চান্স পেয়েছে। এবং আরেকটা জিনিস যদি আমি আপনাদেরকে বলি, যে আমরা সবাই কিন্তু অনেক পড়াশোনা করি, এই যে ইন্টার্ন লাইফটা শেষ করার পরে এই সময়টায় সবাই কিন্তু অনেক পড়াশোনা করি, যে জিনিসটা আমিও ফেস করছি। এবং দেখা যায় যে আমার অনেক বন্ধু বা আমাদের অনেক বন্ধুরা তারা দেখা যাচ্ছে অনেক টাকা ইনকাম করতেছে, বিদেশি এনজিও গুলাতে জব করতেছে বা পেরিফেরিতে গিয়ে জব করতেছে, আমরা সেটা স্যাক্রিফাইস করে আমাদের ক্যারিয়ারের জন্য আমরা পড়াশোনা করতেছি। এবং এক্ষেত্রে যেটা হয় যে হয়তো অনেকে অনেক কিছু বলে, অনেক কিছুর এগেনস্টে আমাদেরকে কাজ করতে হয়, আমাদের পরিস্থিতি পরিবেশ সবসময় আমাদের অনুকূলে নাও থাকতে পারে। এবং এত স্যাক্রিফাইস করার পরে আমরা কিন্তু একটা জিনিস বলতে পারি যে সবাই কিন্তু আমরা ভালো মতো পড়বো। আমরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই আমরা চিন্তা করি, যখন এরকম সিচুয়েশন আমারও ছিল, যে আমার কখন একটা আইডেন্টিটি হবে, আমার নামের পাশে কখন একটা আমি ডিগ্রি বসাবো, ঠিক আছে। তো এই জিনিসটা হচ্ছে কি, যে আপনি যে ডেডিকেশনটা দিচ্ছেন, এই যে আপনি যে লেগে আছেন সব বাদ দিয়ে পড়াশোনার জন্য, এই ডেডিকেশনের জন্য কিন্তু আপনাকে সবার আগে থ্যাঙ্কস দেওয়া উচিত। আপনি চান্স পাবেন কি পাবেন না সেটা ভাগ্য, আপনি চেষ্টা করবেন, আমরা চেষ্টা করব,
কিন্তু আপনি যে চেষ্টা করেছেন সেটার জন্য আপনাকে সবার আগে থ্যাঙ্কস দেওয়া উচিত। হয়তো অনেকে অনেক কিছু বলবে, কিন্তু তারা আসলে জানে না যে আপনি কাদের সাথে পরীক্ষা দিচ্ছেন, আপনি কেমন পরীক্ষা দিচ্ছেন, সেই পরীক্ষায় পাস রেট কেমন, এবং আপনার ডেডিকেশন। হয়তো অনেকে দেখা যাচ্ছে 2-3 বার পরীক্ষা দিয়েও চান্স পায় না। আমরা হয়তো সেই ভাইয়াদের কাছে যাই না যে ভাইয়া আপনি কিভাবে, আসলে কি জানেন, আপনি ওই ভাইয়াদের কাছেই যাবেন যে 2-3 বার পরীক্ষা দিয়ে চান্স পায়নি। তার কাছে গিয়ে দেখবেন যে ভাইয়া আপনি কেন চান্স পাননি বা আপনার কি ল্যাকিংস ছিল। সেই ভাইয়া কিন্তু আপনাকে বলতে পারবেন কি কারণে তিনি আটকে গেছেন, তিনি এই পথ সম্পর্কে আপনাকে ভালো ধারণা দিতে পারেন। আরেকটা জিনিস হলো, আপনি চান্স পেলেন না, আপনি থেমে গেলেন, ঠিক আছে, এটা কখনোই করবেন না। যেটা আমি বারবার বলি যে আপনি আজকে একটা জিনিস চান্স হলো না, আপনি সেটার জন্য আবার লেগে থাকলেন, আবার পড়লেন, এবং একদিন কিন্তু আপনি সফল হবেন। এবং এখানে এই সম্পর্কে আমি লাস্টে একটা কথা বলতে চাই, যে সেটা হলো সাকসেস ইজ নট ফাইনাল, ফেলিউর ইজ নট ফ্যাটাল, ইট ইজ দ্য কারেজ টু কন্টিনিউ দ্যাট কাউন্টস। তার মানে হলো সাফল্যই শেষ নয়। আমি এখন চান্স পেলাম, রেসিডেন্সিতে চান্স পেলাম, আমি যদি ইরেগুলার হয়ে যাই তাহলে আমার কোর্স আউট হয়ে যাবে। আমি কনসালটেন্ট হয়ে গেলাম, পাশ করলাম, আমি যদি ভালো মতো রোগী না দেখি তাহলে আমার পেশেন্ট হবে না, আমার চেম্বার হবে না। আমি চেম্বারটা ভালো করলাম, এরপরে যদি আমি সিনসিয়ার না থাকি, আমার হয়তো হয়তো যে পেশেন্ট গুলো আসতো তারা হয়তো আমার উপর আস্থা হারিয়ে ফেলবে। তো সেক্ষেত্রে আমি যেটা বলতে পারি, আর যারা এখন চান্স পান নাই, আমি কিন্তু অনেকজনকে দেখেছি যে এবার, গতবার হয়তো চান্স পায়নি কিন্তু এবার কিন্তু এরকম অনেকজন আমাদের চান্স পেয়েছেন। আমরা যেটা দেখেছি, আশেপাশের অনেকজনকেই দেখেছি যে অনেক দিনের স্ট্রাগল, অনেককে দেখেছি যে পরপর 3 দিনের মধ্যে তাদের 2টা ডিগ্রি হয়ে গেছে, এফসিপিএস হয়ে গেছে, বিসিএস হয়ে গেছে। তার মানে কি? তার মানে এটা হচ্ছে আপনার ডেডিকেশনের ব্যাপার, আপনার লেগে থাকার ব্যাপার। আমরা সবাই লেগে থাকবো, আমরা সবাই ভালো মতো পড়বো, এবং আপনাদেরকে এক্ষেত্রে সম্পূর্ণ সাপোর্ট দেওয়ার জন্য আছে নিউরন মেডিকেল একাডেমি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। নিউরন মেডিকেল একাডেমির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আল্লাহ হাফেজ। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। অসংখ্য ধন্যবাদ মিনাজ ভাইয়াকে। আমি নিজেও অনেক কিছু শিখলাম ভাইয়া। আপনি যে আপনার সেই ডিপ্লোমা থেকে শুরু করে এই পর্যন্ত জার্নিটা বললেন এবং সকলকে এভাবে অনুপ্রাণিত করলেন, অসংখ্য ধন্যবাদ ভাইয়াকে। তো এরপর লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের আরেকজন জনপ্রিয় মেন্টর আছেন এবং খুবই গুণী একজন মানুষ, ডক্টর মোহাম্মদ মামুনুর রশিদ ভাইয়া। এমডি ফেজে গ্যাস্ট্রোএন্টারোলজিতে আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। তো ভাইয়া আপনি কি শুনতে পাচ্ছেন? জি অর্ণব ভাই। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আমরা শুনতে পাচ্ছি। আপনি অনুগ্রহ করে আপনি আমাদের সাথে শেয়ার করুন আপনার অভিজ্ঞতা এবং কিভাবে আমাদের ডেভিডসন রিভিউ ইন 22 ক্লাসেস এই ব্যাচ আমাদের কিভাবে স্টুডেন্টদের সাহায্য করতে পারে। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাদের। আসসালামু আলাইকুম প্রিয় চিকিৎসক বৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ডাক্তার মোহাম্মদ মামুনুর রশিদ, আমার পরিচয় অলরেডি অর্ণব ভাই ডিটেলস দিয়ে দিয়েছেন। আমি গ্যাস্ট্রোএন্টারোলজিতে আছি, বিএসএমএম। প্রিয় চিকিৎসক বৃন্দ, আপনারা এতক্ষণ দুটা খুব সুন্দর প্রেজেন্টেশন শুনলেন মিনাজ ভাই এবং শিহাব ভাই। তারপরে যা এই বিষয়ে আসলে আমার বলাটা একেবারেই অনুচিত হবে। তো আমি যে বিষয়টা আপনাদের সাথে হাইলাইট করব, কিভাবে পড়বেন ডেভিডসন। শিহাব ভাই ডিটেলস বলার চেষ্টা করেছে ডেভিডসনের গুরুত্ব কতটুকু। আমরা ইতিমধ্যে জেনে গেছি যে এমবিবিএস পরেই যে প্রথম পরীক্ষাটা আমরা অংশগ্রহণ করতে পারি, যে এলিজিবিলিটি আসে, সেটা হচ্ছে আমাদের এফসিপিএস পরীক্ষা। বাংলাদেশের কিন্তু মোস্ট প্রেস্টিজিয়াস একটা ডিগ্রি, যেটা পোস্ট গ্রাজুয়েশন ফেলোশিপ এফসিপিএস। এটা কিন্তু খুবই একটা প্রেস্টিজিয়াস, শুধু বাংলাদেশে না, এটা কিন্তু আমাদের সাবকন্টিনেন্টে খুব ভালো একটা সুনাম আছে। এবং এই ডিগ্রির যে ক্লিনিক্যাল সিচুয়েশন, আমাদের অনেক স্যাররা বলেন এমডি করছো ঠিক আছে, এফসিপিএসটা পারলে কমপ্লিট করে নিও, কারণ তোমার ক্লিনিক্যাল শার্পনেস, তুমি যখন আমাকে বলছে তুমি যখন গ্যাস্ট্রোএন্টারোলজি নিয়ে পড়াশোনা করবা তখন চিন্তা করছো শুধু যে পেশেন্টই আসবে তোমার ফোকাস থাকবে শুধু তোমার গ্যাস্ট্রোএন্টারোলজি ডিজিজ, কিন্তু যখন এফসিপিএস মেডিসিন পড়া থাকবে তখন তুমি চিন্তা করবে একটা জেনারেলি পুরা হোল সিস্টেম নিয়ে, তখন একটা চিন্তা হবে, চিন্তার ধারাটা আমার আসলে ব্রডেন হবে। হ্যাঁ, এটাই সত্যি কথা। এফসিপিএস মেডিসিন যেমন আমাদের কাছে সম্মানিত একটা ডিগ্রি, তেমন একটা জ্ঞান গর্ব এবং একটা মোস্ট প্রেস্টিজিয়াস একটা ডিগ্রি। তো এটা পাওয়ার জন্য সবাই আমরা অনেক সময় চেষ্টা করে থাকি, অনেক কষ্ট দিয়ে থাকি, শ্রম দিয়ে থাকি। অনেক হয়তো বা প্রথমবারে সফলতা পেয়ে যায়, কেউ একটা সময় লাগে। একটা কথা মনে রাখবেন চিকিৎসক বৃন্দ, আপনার শ্রম, আপনার সাধনা কোনোদিনই বিফলে যাবে না। তার জ্বলন্ত একটা উদাহরণ আমি নিজেই। আমি আমার জীবনে কোনোদিন কোনো শ্রম দিয়ে, সাধনা দিয়ে পিছিয়ে পড়েছি এমন হয়নি। এমবিবিএস লাইফ থেকে শুরু করে প্রত্যেকটা আইটেম দিয়েছি আমি খুব সচেতন ভাবে।
যার ফল পেয়েছি মোটামুটি প্রথমবার পরীক্ষা দিয়ে আল্লাহ একটা ভালো জায়গায় নিয়ে এসেছে। তো আপনারা যদি এই সময়টাতে যে শ্রম দিবেন, যে পড়াশোনাটা করবেন, সেটা যদি একটু একনিষ্ঠ ভাবে হয়, পড়াশোনা তো করবেনই, আপনারা শ্রমটা তো দিবেনই, তো সেইটা যদি শুধু একনিষ্ঠ ভাবে হয়, তাহলে কিন্তু আপনাদের আটকিয়ে রাখা সম্ভব না। বিশ্বাস করেন, আমি যত আমার সিনিয়রদের দেখেছি, জুনিয়রদের দেখেছি, যারা সোললি প্রিপারেশন নিয়েছে, 6 মাস প্রিপারেশন নিয়েছে, শুধু 6 মাস পড়াশোনা করেছে, আগে বই দেখানো ছিল, কারো আটকাই নাই, কোনো পরীক্ষাতেই আটকাই নাই। বছরে যে 4টা পরীক্ষা, 4টা পরীক্ষায় কোনো না কোনোটাতে তাদের হয়েছেই, মাস্ট। আপনিও আশা করি বিফলে যাবেন না। কিভাবে পড়বেন আমি এইটা নিয়ে একটু হাইলাইট করবো। আপনার রুটিন কেমন হবে, আমাদের এই ব্যাচটা থেকে আপনি কিভাবে পিক আপ করবেন আপনার প্রিপারেশন। তো ভাইয়া বলার চেষ্টা করেছে কোন বইটা পড়বেন। আমি যদি প্রথম বলি, কোন বই? ডেভিডসন। দ্বিতীয় ডেভিডসন। তৃতীয় কোন বই? ডেভিডসন। চতুর্থ তবুও ডেভিডসন। পঞ্চম নাম্বারে যদি কিছু বলি, তো সেটা আপনি জ্ঞানন দেখতে পারেন বা আমাদের আদার্স যেগুলো ইনস্ট্রাকশন দিল সেভাবে পড়াশোনা করতে পারেন। কিন্তু ডেভিডসন একটা আপনার মাদার বুকস ফর এফসিপিএস পার্ট 1। স্যাররা কিন্তু বলে ডেভিডসনের বাইরে আমরা কোনো সাধারণত কোয়েশ্চেন করি না টেকনিক্যাল, কারণ এটা থেকে একটাই করি যাতে করে তোমরা একটা বই ভালো করে পড়ো, এবং এইটা পড়ার লেভেল কিন্তু এক সময় এক রকম। আপনারা ডেভিডসনটা পড়তে যখন লাগবেন, খুবই ভালো লাগবে, খুবই মজা লাগবে, গানের সাগরে ডুবে যেতে মন চাই। কিন্তু আপনি যদি আপনার লেভেলটা অতিক্রম করে ফেলেন পরীক্ষার আগে, তাহলে কিন্তু একটু পথ হারিয়ে যেতে পারে। সুতরাং আমাদের ইনস্ট্রাকশন যতটুকু থাকবে ঠিক ততটুকু যদি আপনারা কমপ্লিট করতে পারেন, ইনশাআল্লাহ আপনারা আটকাবেন না। আপনারা পড়াশোনা শুরু করার আগে মেন্টালি প্রিপারেশন নিয়ে ফেলবেন। এমন না যে সকাল সন্ধ্যা সময় পড়া শুরু করলাম, হাত মুখ ধুয়ে বিসমিল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহ ডেভিডসন আজকে থেকে স্যার, প্রিপারেশন শুরু করে দিলেন সেইভাবে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত চ্যাপ্টারে পড়ে শেষ করে ফেলবেন। এটা করবেন না। এটা করলে আপনার আসলে প্রিপারেশনটা প্রিসাইজ হবে না এবং এক্সাম ওরিয়েন্টেড হবে। এক্সাম ওরিয়েন্টেড প্রিপারেশনটা বোঝা কিন্তু খুব জরুরি বিষয়। আপনি যদি এইটা বুঝতে না পারেন, আপনি কিন্তু বছরের পর বছর পরীক্ষা দিয়ে যাবেন, বছরের পর বছর পড়াশোনা করে যাবেন, বাট আপনি আপ টু দ্য মার্ক আসতে পারবেন না। সুতরাং আমরা আপনাদের সেই গাইডলাইনটাই দেওয়ার চেষ্টা করব, যে গাইডলাইনটাতে আমরা সফল হয়েছি, আমাদের সিনিয়ররা সফল হয়েছে, আমাদের যে সাজেশন সেটি আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো আপনারা ভাইয়ের কাছ থেকে শুনেছেন, শিয়া ভাই বলেছে অলরেডি কোশ্চেন প্যাটার্ন কিরকম হতে পারে। এমসিকিউ যেটা আপনার 50 মার্কের এমসিকিউ থাকবে, সেখানে কিন্তু আপনি যদি নেগেটিভ মার্ক যেহেতু নাই, আপনি না পারলেও আইটেমে যদি আপনি 2 দিয়ে আসেন, মোটামুটি কি দুইটা হবে। এভাবে করে কিন্তু আপনার আলটিমেটলি মোটামুটি আপনার বলা যায় 30 থেকে 35 মার্ক কিন্তু আপনি সেখান থেকে পেয়ে যাচ্ছেন। বাদবাকি যে কথা থাকে সেটা হচ্ছে এসবিএ। আগে এক সময় ছিল এসবিএ ছিল না। এখন বর্তমান সমসাময়িক সময়ে বিসিপিএস চাচ্ছে যে তাদের ডিগ্রিটা স্ট্যান্ডার্ডাইজ কিভাবে হবে, ইন্টারন্যাশনালি রিকগনাইজড হবে, আস্তে আস্তে হয়তো সম্পূর্ণ 100% এসবিএ করে ফেলবে, যাতে করে ইন্টারন্যাশনাল রিকগনাইজেশন করা যায়। যার কারণে আগে 4 বছর ছিল, এখন 5 বছর করেছে। আগে আমাদের একটা অনাহারি ডিগ্রি বলা হতো, সেটা এখন অনাহারি নাই, সেখানে আমরা কিছু পেমেন্ট পাচ্ছি। এখন দিন যাবে এফসিপিএস এর গর্জিয়াসনেসটা আরো বাড়বে। সুতরাং আপনার ইফোর্টটাও কিন্তু বাড়াইতে হবে, কারণ তাদের কোশ্চেন প্যাটার্নটা কিন্তু খুবই কঠিন থেকে কঠিনতর হচ্ছে। আপনাকে আরো সুন্দর করে পড়তে হবে, আরো প্রিসাইজ পড়াশোনা করতে হবে। তো আপনি মেইন ফোকাসটা রাখবেন এসবিএ তে। এখানে কিন্তু 25টা প্রশ্নে 50টা মার্ক। এখানে কিন্তু মার্ক আপনার লস করার সম্ভাবনা খুবই সহজ। একটা স্টেম ভুল করবেন এসবিএ তে, 2টা মার্ক আপনার নাই হয়ে চলে যাবে। একটা স্টেম ভুল, 2টা মার্ক লস্ট। সো খুবই সাবধানে আপনাকে এই জায়গাটা পা ফেলতে হবে। বলা হচ্ছে সাধারণত 18 to 19 এসবিএ যদি আপনার মোটামুটি কারেক্ট করতে পারেন, ইনশাআল্লাহ আপনার সেই বছরে আটকাবেন না। 18 থেকে 19টা এসবিএ যদি আপনি ট্রুলি কারেক্ট করতে পারেন, আপনি বুঝতে পারেন যে আমার ঠিক আছে, তাহলে মোটামুটি আপনি সেই বছর ইনশাআল্লাহ পাস করে যাবেন। তো পড়াশোনাটা কিভাবে করবেন আমাদের ব্যাচের সাথে তাল মেলাবেন, এই বিষয়ে একটু কথা বলি। আপনি পড়াশোনা শুরু করার আগেই ৩ ধরনের, আমি বারবার বলি, ৩ ধরনের কলম নিয়ে বসবেন এফসিপিএস পরীক্ষার জন্য। একটা লাল কলম, বল পেন, একটা হলুদ মার্কার এবং একটা পিঙ্ক বা অন্য যেকোনো কালারের মার্কার হতে পারে। লাল কলম দিয়ে প্রথমে আমরা যে লেকচারটা আপনাদের দাগিয়ে দিব, সেই লেকচারটা দাগিয়ে ফেলবেন। প্রথমে ইম্পর্টেন্স অনুযায়ী আমরা বলবো এটা 5 স্টার দেন, 3 স্টার দেন, ইনফিনিটি স্টার দেন। সেভাবে আপনি স্টার মার্কিং করে বা যেকোনো ভাবে আপনি গুরুত্বপূর্ণ জিনিসগুলো দাগিয়ে রাখবেন, যেটা আমরা এভাবে বলেছি এটা এইভাবে আসে, এইভাবে হতে পারে। এভাবে প্রথমে লাল কলমটা দাগিয়ে ফেলবেন, 1 নাম্বার কথা। 2 নাম্বার, তারপরেই যেটা করবেন সেটা হচ্ছে আপনি আমরা ক্লাসের সময় কয়েকটা জিনিস হাইলাইট করে বলি যে এই জায়গা, এই লাইনটা থেকে এই শব্দটা খুবই ইম্পর্টেন্ট, এই জায়গা থেকে এটা খুব ইম্পর্টেন্ট। এই জিনিসটা যেটা আমরা বলবো সেটার সাথে সাথে আপনি হলুদ মার্কার দিয়ে একটা চুম্বক অংশ বলি আর কি, এই হলুদ মার্কারকে চুম্বক অংশ হিসাবে আপনি দাগিয়ে ফেলবেন, হলুদ মার্কার দিয়ে দাগিয়ে ফেলবেন। তারপরে কি করবেন, আমরা কিছুক্ষণ এসবি আলোচনা করব।
পরীক্ষার প্রত্যেকটা এসবি গুরুত্বপূর্ণ অংশতে আমরা আপনাদের পরিচয় করিয়ে দিব। যখনই বলবো এখান থেকে এসবি হতে পারে, সাথে সাথে আপনি সেটা পিঙ্ক মার্কার কিংবা অন্য আরেকটা যেটা মার্কার ইউজ করবেন শুধু এসবি এর জন্য, ডেভিডসন, সেটাতে দাগিয়ে ফেলবেন। তাহলে অথবা আপনি পাশে ছোট্ট করে লিখে লিখে রাখতে পারেন এসবিএ। তাহলে আপনার হবে কি, বাসায় যখন আপনি যে পড়াশোনা শুরু করবেন, আপনি কিন্তু অবশ্যই যেটা যেটা আমরা টাচ করেছি যে টপিক, সে টপিকসটা যতটুকুই আমরা দাগিয়ে দিই না কেন, আপনার কাছে অনুরোধ থাকবে নিউরন মেডিকেল একাডেমির পক্ষ থেকে ওই টপিকসটা পুরোটা পড়বেন, দয়া করে কোনো লাইন বাদ দিবেন না, ওই টপিকসের কোনো লাইন বাদ দিবেন না। কিন্তু ততটুকুই মনে রাখবেন যতটুকু আমরা মনে রাখতে বলবো, কিন্তু আপনাকে একবার পড়ে যেতে হবে। তারপরেও যদি আপনি আমাদের লাল বল পয়েন্টের বাইরে যদি কোনো কিছু পেয়ে থাকেন, সেই জিনিসটা আপনারা নিজের মনে করে আবার দাগিয়ে নেবেন লাল দিয়ে। তারপরে ওই প্রত্যেকটা লাইনের কিছু কিছু চৌম্বক অংশ থাকবে, যেমন ভাইয়া বলেছে, আমরা প্রথমেই ক্লিনিক্যাল ফিচারটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের পার্ট 1 পরীক্ষার জন্য। কারণ স্যারটা আপনাদের কাছে জিজ্ঞেস করবে না এটার মেইন ট্রিটমেন্ট কি, এটার পর ওইটা ট্রিটমেন্ট কি, এটা দু একটা প্রশ্ন আসে, বর্তমান ম্যানেজমেন্ট থেকে প্রশ্ন আসছে, বাট ম্যাক্সিমাম 90% প্রশ্ন আপনাদের ডায়াগনোসিস, আপনাদের অসুখটা কি, তার ট্রিটমেন্ট, তার ইনভেস্টিগেশনটা কি হতে পারে, সিঙ্গেল বেস্ট কোনটা আপনি চিন্তা করবেন, এইটাই মেইনলি আপনাদের এখন যেটা জানতে হবে। ক্লিনিক্যাল ফিচারটা খুব গুরুত্ব সহকারে পড়বেন। সেখান থেকে পড়ার শেষ যখন হবে, মনে করেন আপনি একটা ছোট্ট একটা ডিজিজ যদি বলি, ল্যাকটোজ ইনটলারেন্স, জিআইটি থেকে, গ্যাস্ট্রোএন্টারোলজি থেকে, এটা পড়লেন আপনি। ল্যাকটোজ ইনটলারেন্স পড়ার পরে আপনি তারপরে দেখবেন আপনার লাল বল পয়েন্ট দাগিয়েছেন, হলুদ দাগিয়েছেন, এসবি দাগিয়েছেন। দাগানোর পরে ল্যাকটোজ ইনটলারেন্স যখন শেষ লাইনটা পড়ে ফেললেন আপনি, শেষ লাইনটাতে আছে আপনার যে কতটুকু আপনার যার ল্যাকটোজ ইনটলারেন্স আছে, সে যদি ল্যাকটেজ এনজাইম সাপ্লিমেন্ট দেওয়া হয়, তাতে করে সে এটা দুধের সাথে ল্যাকটেজ এনজাইমটা দিয়ে দিবে, দিয়ে সে দুধ খেতে পারবে, যার ইনটলারেন্স আছে সেও খেতে পারবে। এই যে এই লাইনটাতে শেষ হলো, আপনার কাজ হবে এখন টপিকসটা শেষ। সাপ্লিমেন্ট উইথ মিল্ক, এইটা একটা পয়েন্ট, ফোকাস পয়েন্ট। এইটা আপনি আলাদা একটা নোট খাতা রাখবেন, একটা প্যাড খাতা রাখবেন, যে প্যাডের উপর লেখা থাকবে আপনার এটা নোট ফর এসবিএ। ঠিক আছে, এইটা আপনার রাখতে হবে। আপনার বাজারে অনেক এসবিএ এর বই আছে, আপনি এসবিএ এর বই যেকোনো একটা ভালো যেটা ফলো করতে পারেন। তবে সেই বইয়ের পাশাপাশি আমি আপনাকে পরামর্শ দেব, এই যে ল্যাকটোজ ইনটলারেন্সটা পড়া শেষ হবে, সাথে সাথে আপনি একটা ছোট ফোকাস পয়েন্ট রাখবেন, এই যে ল্যাকটেজ এনজাইমটা ফোকাস পয়েন্ট দিয়ে দিলেন। কিভাবে এটা আমরা ডায়াগনোস করতে পারি? হাইড্রোজেন ব্রেথ টেস্ট, এই ল্যাকটোজ হাইড্রোজেন ব্রেথ টেস্ট, এই জিনিসটা ছোট ফোকাস পয়েন্ট রেখে দিলেন আপনি। তাহলে এইভাবে যখন আপনি দেখবেন ল্যাকটোজ ইনটলারেন্স থেকে 4 থেকে 5টা ফোকাস পয়েন্ট হবে, বড় জোর, এর বেশি হবে না, এই 4 থেকে 5টা জিনিস আপনি রেখে দিলেন একটা পাতায়। এইভাবে করে যখন পুরো গ্যাস্ট্রোএন্টারোলজি আপনার চ্যাপ্টার শেষ হয়ে যাবে, তখন দেখবেন আপনার ফোকাস পয়েন্ট মোটামুটি 1 থেকে 2 পাতা হয়ে গেছে। এই 1 থেকে 2 পাতা তখন করবেন কি, আপনি আলাদা করে ডেভিডসনে আঠা দিয়ে লাগিয়েও রাখতে পারেন, অথবা আপনার শিটেও থাকতে পারে, আপনার ওখানেও থাকতে পারে। এটার কাজ কি হবে, যখন আপনি নেক্সট টাইম ওই গ্যাস্ট্রোএন্টারোলজিটা পড়তে যাবেন, তখন সেই সময় এই ফোকাস পয়েন্ট গুলা আপনি আগে একবার দেখে ফেলবেন, যার ফলে আপনার জিনিসটা কিন্তু উইদিন 5 মিনিটস আপনার কিন্তু এসবি এর অংশ টপিকস গুলো আপনার কিন্তু রিভিশন হয়ে যাচ্ছে। মোর ইম্পর্টেন্ট ফর এক্সামিনেশন, এটা বিশ্বাস করেন, মোর ইম্পর্টেন্ট। আপনার এসবিএ ফোকাস পয়েন্ট যদি আপনি আলাদা করতে পারেন, আপনি কোশ্চেন যদি করতে পারেন নিজে নিজে, তাহলে এর বাইরে ছাড়া প্রশ্ন করার সুযোগ পাবেন। প্রশ্ন হয়তো হ্যাঁ একটু ঘুরিয়ে ফিরে দিবি, আপনার মাথাটা ঠান্ডা রাখতে হবে। আপনি দেখবেন যে স্টুডেন্ট পরীক্ষা দেওয়ার পর, যে ডক্টর পরীক্ষা দেওয়ার পরে আসে, ভুল বলে পরীক্ষায়, বাসায় এসে দেখি ইস কেন এটা ভুল করলাম, এটা তো আমি পারি। হ্যাঁ, এই ভুলটাই হবে। কারণ কি, আপনার মাথা শেষ সময় যদি ভালো ঠান্ডা না থাকে, ভালো যদি আপনার চিন্তা শক্তি, গবেষণা শক্তি জাগ্রত না করতে পারেন, তাহলে এই ভুলগুলো কিন্তু আপনার বারবার হতে থাকবে। সহজ জিনিসও কিন্তু আপনি বুঝতে পারবেন না। এবার লাস্ট পরীক্ষা এসেছিল কোটিং ফ্যাক্টর, ভিটামিন কে ডিফিসিয়েন্সি কোটিং ফ্যাক্টর নিয়ে প্রশ্ন এসেছিল। বলেছিল যে ভিটামিন কে নাই, তাহলে কোন কোন তার সমস্যা হতে পারে, কোটিং ফ্যাক্টর গুলোর নাম দেওয়া আছে। তাহলে আপনার কিন্তু অনেকে চিন্তা করবে যে আসলেই ভিটামিন কে এর সাথে কোয়াগুলোপ্যাথির সম্পর্ক আছে কিনা, কোন কোটিং ফ্যাক্টরের নামগুলো কিরকম হতে পারে। কোটিং ফ্যাক্টর 2, 7, 9, 9, 10 না দিয়ে এভাবে নাম দিবে, প্রথম বিন, প্রকনভার্টিন, হ্যাঁ, এসপিসি, এভাবে আপনার নাম দিয়ে দিবে। তখন কিন্তু আপনি হতাশ হয়ে যেতে পারেন, আপনার মাথায় ধরতে না পারে। আপনি যদি ঠান্ডা মাথায় ভাবেন, 2 মিনিট করে সময় পাবেন একটা একটা প্রশ্নের জন্য, সাফিসিয়েন্ট সময়, সুন্দর করে ভাবা চিন্তা করতেন, তারপরে এসবি গুলো। ঠিক আছে,
তাহলে দেখবেন যে আপনার এসবিএ যদি 18 থেকে 19টা এসবিএ করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আর আপনার পরীক্ষা নিয়ে চিন্তা করতে হবে না। আর এই যে আলাদা নোটের কথা বললাম, এই আলাদা নোটটা আপনার খুবই রিভিশনের ক্ষেত্রে হেল্পফুল হবে। এবং প্রত্যেকটা চ্যাপ্টার যদি আপনি এভাবে দাগিয়ে পড়তে পারেন, আলাদা করে নোট করতে পারেন, তাহলে খুবই সুন্দর আপনার একটা প্রিপারেশন প্রিসাইজ গোছানো হবে। আর বাজারে যে এসবিএ বই যেগুলো পাওয়া যায়, সেগুলো ভালো খারাপ আপনারা বিচার করবেন, কোনটা ভালো কোনটা খারাপ। আমরা এসবিএ এর জন্য আপনাদের জন্য আলাদা ক্লাস নিব, সেখানে আপনাদের বলে দিব। তবে একটা বই আপনার পাশে রাখতে পারেন। তো সেই বইয়ের ক্ষেত্রেও একটু নির্দেশনা হবে যে সেই প্রশ্নটা করলেন ল্যাকটোজ ইনটলারেন্স থেকে, যে প্রশ্নটা আপনার ওই বইয়ে আছে বা আমরা বলে দিয়েছি, সেখান থেকে আপনার ডেভিডসনের এইখানে যে ফিচার গুলো দেওয়া আছে সেগুলো ছাড়াও নতুন কোনো ফিচার আছে কিনা যেটা আপনার এর সাথে সঙ্গতিপূর্ণ, তাহলে আপনি ওইটা এই ডেভিডসনে এসে আপনি অ্যাড করে নেবেন, যুক্ত করে নেবেন। তাহলে হবে কি, আপনার এইটা ভাবেও যদি প্রশ্ন আসে আপনার কাছে সেটা এসকেপ করবে না, এবং পরবর্তী সময়ে আপনাকে ওই বইটা বা ওই শীটটা আর ঘাঁটতে হবে না। পড়া গুছিয়ে নিয়ে আসা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মনে রাখবেন, প্রত্যেকটা পরীক্ষায় পড়া গুছিয়ে যে নিয়ে আসতে পারলো সে 50% পড়া করে ফেললো, 50% পড়া করে ফেললো। ঠিক আছে? তাহলে পড়া এটা গুছিয়ে এভাবে সুন্দর করে পড়বেন। আর ছোট্ট 1 মিনিট একটা কথা বলবো, যেটা হচ্ছে আপনার ডেইলি রুটিন নিয়ে। আপনারা একটা কথা চিন্তা করেন, আপনার বর্তমান যে পরিস্থিতি, যারা প্রিভিয়াসলি পরীক্ষা দিয়েছেন, দুঃখের সাথে জানাচ্ছি হয় নাই আপনাদের যাদের, তাদের একটা কথা চিন্তা করতে হবে, আপনার যদি হয়ে যেত তাহলে বুঝতেন আপনার লাইফ স্টাইল ঠিক আছে। যেহেতু ভাইয়া আপু আপনার হয় নাই, তাহলে বুঝতে হবে আপনার লাইফ স্টাইলে একটু চেঞ্জ আনতে হবে। ইউ শুড চেঞ্জ ইন ইউর লাইফ স্টাইল। ইউর ডেইলি রুটিনে কিছু পরিবর্তন নিয়ে আসতে হবে, আপনার জীবনে কিছু পরিবর্তন নিয়ে আসতে হবে, যেই পরিবর্তন আপনার জন্য পথটাকে সহজ করে দিবে। সেটা হতে পারে আপনার খাওয়া দাওয়া, ঘুম, আপনার চলাফেরা, কথাবার্তা, পড়ার স্টাইল, সব এভরিথিং এভরিথিং। এবং আপনাদের বেশি সময় নাই কিন্তু আর সামনে, এই 4টা মাস যা আছে এটা এনাফ সাফিসিয়েন্ট, এনাফ এন্ড এনাফ। এই 4টা মাস যদি আপনারা একবার পড়ে থাকেন, আগে কোথাও থেকে হালকা ধারণা থাকে, আমাদের সাথে শুরু করুন আপনারা, যারা আছেন, মোর দ্যান এনাফ। শুধু আপনাকে আমার অনুরোধ থাকবে, দিনে প্রত্যেক দিন আপনার মৌলিক কাজ যেগুলো সেগুলো ব্যতীত 1টা মিনিট সময় আপনার অপচয় করবেন না। আপনি এইটা খেয়াল করবেন না আজকে 15 ঘন্টা পড়লাম না 16 ঘন্টা পড়লাম, নট, এটা না। আপনি খেয়াল করবেন যে আপনার কতটুকু টাইম আজকে ওয়েস্ট হয়েছে, কতটুকু সময় আপনি আজকে নষ্ট করেছেন, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। আপনি কতটুকু পড়েছেন, কত অধ্যায় পড়েছেন, কত টাইম দিয়েছেন, এটা ফ্যাক্ট না। আপনি কতটুকু সময় নষ্ট করেছেন, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। কারণ সময় নষ্টের হিসাব আপনাকে দিতে হবে পরীক্ষার হলে গিয়ে। একটা কথা লিখে রাখেন, লাল কলমে লিখে রাখেন, সময় নষ্টের হিসাব আপনাকে পরীক্ষার হলে গিয়ে দিতে হবে। সুতরাং প্লিজ আপনারা রুটিনটাকে চেঞ্জ করে নিন, আপনাদের ভালোর জন্য আমরা বলছি। যদিও কথাটা একটু হয়তো হার্ড করলাম আপনাদের, সরি আপনাদের। তো বিষয়টা সত্যি কথা, বাস্তব সত্যি কথা। হয়তোবা পরীক্ষা শেষে অনেকের এই কথাগুলো মনে পড়বে যে ভাইয়া বলেছিল কথাগুলো আসলে সত্যি ছিল। তো আসলেই আমরা আমাদের অভিজ্ঞতা থেকেই বলছি, এই সময় কিন্তু কাউকে কিন্তু বেরহম করে না। আপনি যদি তাকে ইনভেস্ট করেন, সে আপনাকে অবশ্যই রিটার্ন দেবে, অবশ্যই রিটার্ন দেবে। আজ হোক বা কাল হোক, রিটার্ন দেবেই দেবে আপনার। সুতরাং আপনার লাইফ স্টাইল চেঞ্জ নিয়ে আসুন, এবং পরিবারের এই 4টা মাস, পরিবারে যদি আপনি বিবাহিত হয়ে থাকেন, তবে আপনার হাজবেন্ড অথবা স্ত্রী, এই ব্যক্তি এবং বাবা মা এবং আপনার ভাই বোন, এই কয়টা ব্যক্তি ছাড়া আর আমাদের 2-1 জন থাকতে পারে যাদের হেল্পফুল, তারা ছাড়া কারোর সাথে কথা বলা যাবে না, কারোর সাথে সেই রকম আলাপচারিতা করা যাবে না, অমুক পেশেন্টের সেবা দেওয়া যাবে না, অন্য কাউকে হাসপাতালে নিয়ে আসে হেল্প করতে যাবেন না। বলবেন আমি আমার পুরা লাইফটাই আপনাদের জন্য স্যাক্রিফাইস করে দিয়েছি, আপনাদের সেবা করব সারাটা জীবন ধরে। শুধু আমাকে এই 4টা মাস সুযোগ দেন, যে 4টা মাসে আপনাদের আরো উচ্চতর ডিগ্রি নিয়ে এসে সেবা দিতে পারি, আরো উচ্চতর সেবা দিতে পারি। আমাকে 4টা মাস দয়া করে আপনারা সময় দেন। জাস্ট এই 4টা মাস আপনি আপনার নিজের জন্য ব্যয় করেন, সারাটা জীবনই সেবা দিয়ে যাবেন। 4টা মাস শুধু আপনার নিজের সেবাটা করেন। ইনশাআল্লাহ দেখবেন আপনার ভবিষ্যৎ ভালো হবে। অনেক হয়তো কথা বলে ফেললাম। কেউ মনে যদি কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দিবেন। আর নিউরন মেডিকেল একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও অভিনন্দন জানাচ্ছি। আপনারা আমাদের সাথে যুক্ত আছেন, এবং আমাদের উম প্রথমবারে যে পরীক্ষাটা হয়েছে সেখানে আমরা ভালো সফলতা পেয়েছি, আপনাদের অনেক সাড়া পেয়েছি। আমরা আসলেই আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা আমাদের পাশে থেকে উৎসাহ দিয়েছেন, আমাদের সাথে আছেন। ভবিষ্যতেও আমাদের সাথে থাকবেন, এবং আপনাদের নিউরন পরিবারকে আরো এনরিচমেন্ট করবেন। এবং আপনাদের মাধ্যমেই আমরা সবার মাঝে চলে যেতে চাই। আমাদের প্রচার আপনারাই হবেন। এই আশাবাদ ব্যক্ত করছি। সামনের পরীক্ষায় আপনাদের সাফল্য এবং সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুভরাত্রি। অসংখ্য ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় মামুন ভাইয়াকে।
তো কয়েকজন যুক্ত আছেন আমাদের সাথে জুমে সরাসরি। তো যে ভাইয়া বা আপুরা যুক্ত আছেন তাদেরকে রিকোয়েস্ট থাকলো, যদি আপনারা কোনো কোশ্চেন করতে চান তাহলে আমাদের শ্রদ্ধেয় মেন্টররা আছেন, আপনাদের সেই বিষয়গুলো অবশ্যই হাইলাইট করবেন। তো সর্বশেষ মামুন ভাইয়া যেটা বললেন, তো আমি মামুন ভাইয়ার বক্তব্য আমি কয়েকটা বিষয় নোট করছিলাম। ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ তো জানাই, তার সাথে ভাইয়া যেমন ডেইলি রুটিনের কথাটা বললেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে আমাদের সকলের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে যে আমরা কয় ঘন্টা পড়েছি, যে প্রতিদিন আমরা ঘন্টাকে অতিক্রম করার চেষ্টা করি, কিন্তু ভাইয়া যে কথাটা বললেন কতটা গুরুত্বপূর্ণ আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, যে আপনাকে প্রতিটা সময় কাজে লাগাতে হবে, প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আপনাকে নিতে হবে। না হলে ওই যে ভাইয়া যেটা বললেন, হয়তো বা একটু কঠিন কথাটা হলেও এটা আসলে বাস্তব, যে পরীক্ষার হলে গিয়ে তখন আপনি কষ্টটা বুঝতে পারবেন যে কেন আপনাকে কথাগুলো বলা হচ্ছে। কারণ আপনার যদি প্রিপারেশনের সময় আপনার যদি ঘাম না ঝরে, তাহলে আপনি মনে রাখবেন যে পরীক্ষার হলে কিন্তু বা যুদ্ধক্ষেত্রে আপনার রক্ত ঝরতে বাধ্য। আর একজন ডাক্তার ইশরাত আপু জানতে চেয়েছেন যে ক্লাস কবে থেকে শুরু হবে। আপু, আমরা খুব শীঘ্রই দু একদিনের মধ্যে, আশা করছি আগামীকালই গ্রুপে আমরা ডিটেলস রুটিনটা পাঠিয়ে দিব, এবং সেই রুটিনই ফলো করা হবে। হয়তো বা দু একটা ক্লাস যদি মেন্টরদের কোনো অসুস্থতা থেকে থাকে সেক্ষেত্রে চেঞ্জ হবে, না হলে আমরা ওই রুটিন অনুযায়ী আগামীকাল থেকে শুরু করব। আগামীকালে আমরা রুটিনটা দিয়ে দিব। আর ভাইয়া আরো কয়েকটা ইম্পর্টেন্ট কথা বলেন, যে নোটের কথা। তো এটা কিন্তু খুবই ইফেক্টিভ, যে আপনি যদি নোটটা করে থাকেন যে এসবিএ কোন কোন জায়গা থেকে হতে পারে, সেটা কিন্তু আমাদের পরীক্ষার আগে অনেক বেশি হেল্পফুল হয়ে থাকে। আর এসবিএস সলভ যে কথাটা বললেন, অবশ্যই সেটা করতে হবে। আর ৩টা কালার দিয়ে আপনারা ইউজ করলেন যে কোনটা বেশি ইম্পর্টেন্ট, এবং তারপর অর্থাৎ আপনি মোস্ট ইম্পর্টেন্ট, তারপরে গ্রাজুয়ালি আপনি ইম্পর্টেন্স দিয়ে পড়াশোনা করতে পারবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার মনে পড়ে গেল যে ৪ থেকে ৫ মাস আগে আমরা যখন শুরু করি, আমাদের ডেভিডসন ক্রাশ ব্যাচ ছিল, যেটা জুলাই ২০২১ সেশনের, এবং সেই ব্যাচের কথাটা আসলে আজকে মনে পড়ে গেল। সেই ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রামে আমরা সবাই ছিলাম। তো সেখানে আমরা আশাবাদ ব্যক্ত করেছিলাম যে এই ব্যাচ থেকে আমরা খুব ভালো একটা সাফল্য পাবো, এবং দেখা গেল যে আমাদের জুলাই ২০২১ সেশনে আমাদের যে ভাইয়া বললেন যে 45% শিক্ষার্থী পাঠক পরীক্ষায় পাশ করেছে। আমরা খুবই সন্তুষ্ট, এবং আশা করছি আপনারা যারা যুক্ত হয়েছেন আমাদের ব্যাচে ডেভিডসন রিভিউ ইন 22 ক্লাসেস, হয়তোবা মনে হতে পারে 22টা ক্লাস, এটা এমন কি, তবে এটা আমরা আশা করছি, আমরা আশ্বস্ত করছি যে আমরা যে মেন্টররা যুক্ত আছি, আমরা চেষ্টা করব সর্বোচ্চ চেষ্টাটা করার আপনাদের জন্য। এবং আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা সামনের যে 4টা মাস আছে, আপনারা সবকিছু বাদ দিয়ে রেখে, আবারও মামুন ভাইয়ের কথায় চলে যেতে হয়, তিনি এত গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট কথা বলেছেন, যেটা বারবার ঘুরে ফিরে চলে আসছে, যে এই যে 4টা মাস আছে, এই সময়টাতে আপনি আপনার পরিবারের খুব কাছের যে মানুষটা, তাদেরকে বাদ দিয়ে আপনি সবকিছু থেকে দূরে থাকার চেষ্টা করুন, তাহলে অবশ্যই দেখা হবে বিজয়ে। সকলের জন্য রইল অসংখ্য শুভকামনা। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। শুভরাত্রি।
হ্যালো শামীম ভাই, হ্যালো। হ্যালো, শামীম ভাই আছেন নাকি? কে আছেন অফিস থেকে? কেউ কি আছেন?